গোলদিঘির ভূত। লেখক শিবরাম চক্রবর্তী। ভূতের কথা বলতে গেলে এক অদ্ভুত ঘটনার কথা আমার মনে পড়ে। বছর কয়েক আগের কথা। তখন সবে এক দৈনিক পত্রিকার অফিসে সাংবাদিকের কাজে ঢুকেছি। নামমাত্র কাজ, রবিবারের কাগজে একটুখানি লিখতে হয়, ফি হপ্তায়। আমার একটা আলাদা স্তম্ভ ছিল, তাইতেই লিখতাম। লেখার কাজ এমন কিছু না, কিন্তু পড়ার কাজটাই ছিল ভারী। সপ্তাহে একবার ওই একটুখানি লেখার জন্য এত বেশি আমাকে পড়তে হতো। এত রকমের দৈনিক, সাপ্তাহিক আর সাময়িক পত্র ঘাঁটতে হতো যে বলবার নয়। ভূত না হলেও বলতে কি সেই একটা বিভীষিকা ছিল। এই রকম কাগজপত্র ঘাঁটবার কালে একদিন একটা খবর আমার চোখে পড়ল। দৈনিকটির প্রেরিত পত্রের স্তম্ভে একজনের একখানা চিঠি। চিঠিখানি স্তম্ভিত করবার মতোই। পত্রদাতা লিখেছেন, সম্পাদক মশাই, আমরা গোলদিঘি এলাকার বাসিন্দে। কিছুদিন থেকে ভূতের উপদ্রবে বড়ই উৎপীড়িত হচ্ছি। ব্যক্তিগতভাবে অশরীরী ভদ্রলোক তেমন কষ্টদায়ক না হলেও যখন তখন যেখানে সেখানে তাঁর অবাঞ্ছনীয় আবির্ভাব আর অন্তর্ধানে এই অঞ্চলের সকলেই আমরা বিশেষ কাইল হয়ে পড়েছি। ব্যাপারটা আমাদের প্লীহার পক্ষে খুব হিতকর নয়, এমনকি হার্টের পক্ষেও। হার্ট যদিও পিলের মতো সহজে চমকাবার ছেলে না, কিন্তু তাহলেও ছেলের মতো ফেল করতে পারে তো। যাই হোক, আপনাদের বিশ্ববিশ্রুত পত্রিকার সংখ্যাহীন পাঠক পাঠিকার কারও যদি এই ভৌতিক দুর্যোগের কোনো প্রতিকার জানা থাকে, যদি দয়া করে আপনার পত্রিকার মারফতে তিনি জানান, তাহলে আমরা অত্যন্ত বাধিত হব। ইত্যাদি। কলকাতার বুকের ওপর ভূত, একটু অভূতপূর্ব কাণ্ডই বই কি। এ কি কখনো সম্ভব হতে পারে? কি ভাবছেন মশাই? অমন গালে হাত দিয়ে। আর একজনের কথায় আমার চমক ভাঙল। এই কার্যালয়েরই আমার এক সহযোগী, আমার মতোই আরেকজনা। এই ভূতত্ত্ব, আমি বললাম, ভূতত্ত্ব নিয়েই ভাবছিলাম। ও, ভূতত্ত্ব? আজকের ভূমিকম্পের কথা বলছেন? জাপানের সমুদ্র কিনারে 3টি শহর ধসে গেছে, কত ঘর বাড়ি গেছে, মরেছে যে কত হাজার, ইয়ত্তা নেই তা। বাস্তবিক ভূমিকম্পগুলো কেন যে হয়, তার রহস্য আবিষ্কার করা। আগে সে ভূতত্ত্ব নয়, আমি ভাবছি ভূতত্ত্ব। বাধা দিয়ে বলতে গেলাম। একই কথা। ভূতত্ত্ব আর ভূমিকম্পের তত্ত্ব একই সূত্রে গাঁথা। একটা যদি আমরা কিনারা করতে পারি, আহা, তা নয়। তা নিয়ে আমি মাথা ঘামাচ্ছি নে মশাই। আমি ভাবছি ভূত নিয়ে। ভূত আছে কি না, ভূতের অস্তিত্ব নাস্তিত্ব এইসব নিয়ে। যেমন মহৎ থেকে মহত্ব, আমসত্ব থেকে আমসত্ব, তেমনি ভূত থেকে ভূতত্ব। ভূমিকম্পের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। ব্যাকরণ মতে আরও উদাহরণমালা জোগাতে যাচ্ছিলাম, এমন সময় সম্পাদকের ঘর থেকে তলব এলো। যেতেই সেই কাগজটার ভূতপূর্ব অংশটা তিনি পড়তে দিলেন। পড়ে দেখো। দেখেছি। সম্পাদক বললেন, আমাদের নিজস্ব সংবাদদাতা আসেনি আজ। কেন কে জানে। তুমি একবার যাও দেখি, গোলদিঘির ওই ভুতুড়ে ব্যাপারটা সবিশেষ জেনে এসো তো। খবরটা
কালকের কাগজে সবিস্তারে ছাপাতে পারলে বেশ চাঞ্চল্যকর হবে, কাগজ কাটবে খুব। আগে মাফ করবেন আমায়, ভূত আমি বিশ্বাস করি নে। আমি জানালাম, ভূতে আমার ভারী ভয়। বিশ্বাস করে না তো ভয় কিসের আবার? অবাক হলেন সম্পাদক মশাই। আগে সেই জন্যই তো, ওদের মোটেই বিশ্বাস নেই, ভূত ভারী ভয়ঙ্কর জীব। আহা, তোমাকে কি ভূতের সঙ্গে মুলাকাত করতে বলছি? অমূলক ভয় তোমার। আরে তাদের কি বার্তা মেলে? যাদের বাড়ি উপদ্রব হচ্ছে সেখানে যাবে, পত্রদাতার সঙ্গে দেখা করবে, করে বিস্তারিত সব জেনে ফলাও করে লিখে আনবে। কাজ তো এই। কিন্তু পত্রদাতার ঠিকানা তো কাগজে দেয়নি। আমি দেখালাম, চিঠিতে লেখা নেই। আসল চিঠিতে আলবাত ছিল, নইলে এই চিঠি ছাপ্পানো। কিন্তু সে ঠিকানা তো ওই কাগজের দপ্তর থেকে জানা চলে না। তাহলে যে ব্যাপারটা ওরা টের পেয়ে যাবে। আমরা যা করতে যাচ্ছি মালুম পেয়ে নিজেরাই করে বসবে আগে, মাটি হবে। তাহলে তাহলে আমার প্রতিধ্বনি হয়, একটুখানি জায়গা তো বললি, অঞ্চলটা ঘোরকে, যাকে দেখবে একটু ভীত, ভাবিত, সন্ত্রস্ত পাকড়াবে অমনি। মুশড়ে পড়া কি নিয়মান কেউ যদি তোমার নজরে পড়ে, ছেড়ো না তাকে। যদি কাউকে দেখো খুব বিচলিত, বুঝবে সেই তোমার ওই পত্রদাতা, কিংবা ওই পত্রদাতার মতোই অপর কেউ, ভূতের উৎপাতে প্রপীড়িত। বুঝেছ? আলাপ করে ভাব জমিয়ে আসল কথা আদায় করবে তার কাছ থেকে, এমন কি শক্ত কাজ। তিনি তো আমায় চাঙ্গা করতে চাইলেন, কিন্তু আমার প্রাণ ঠান্ডা হয়ে এলো। নিজস্ব সংবাদদাতার পরস্পরই বেগার ঠেলতে, বিশেষত যার পেছনে এত ঠেলা, মোটেই আমার ভালো লাগে না। তাছাড়া ভূতের ব্যাপারে উৎসাহ, এক কথায় ভূতসাহ, চিরকালই আমার কম। ভূতত্ত্বে আগ্রহ কোনোদিনই আমার নেই। ভূতের সিনেমায় আমি বিরল। আনাচে কানাচে ভূতের গন্ধ পেলেই আমার ভোঁদৌড়। আমি কি পারবো? তবুও আমি গাঁইগুই করি। পারবে হে, পারবে। তুমি তুখোড় ছেলে, তাই তো তোমাকেই এই গুরুভার চাপাচ্ছি। আগে আমার দ্বারা কি এই দুঃসাধ্য কাজ হবে? হে হবে। অবশ্যই চালাক তুমি তেমন নও, কিন্তু তা না হলেও তোমার লাক আছে। তোমার ভাষাতেই বললাম কথাটা, তোমার ভাষা সহজে তুমি বুঝতে পারবে। সাদা বাংলায় কথা এই, এধারে ওধারে একটু ঘুরে ফিরে দেখবে, চোখ কান খোলা রেখো। চাই কি দৈবক্রমে একটু চেষ্টা না করতেই হয়তো তোমার সঙ্গে লোকটার দেখা হয়ে যেতে পারে। এই নাও। এই বলে তিনি পকেট হাতড়াতে লাগলেন, তার নিজের পকেট। হাতড়ে হাতড়ে খুচরো কাজরায় যা মিলল আমার হাতে সমর্পণ করলেন। এই নাও, টাকা 2-2.5 হবে। কাজটা সারার পর কফি হাউসে গিয়ে, গোলদিঘির কাছেই তো কফি হাউস, কফি টফি যা হয় খেয়েও প্রাণ ভরে। এতক্ষণে কাজটায় আমার গা লাগে।
যে আজ্ঞে বলে বেরিয়ে পড়ি বউবাজার থেকে একেবারে বইয়ের বাজারে, কলেজ স্কোয়ারেই শটান। অলিগড়ি ধরে ট্যাং ট্যাং করে তো পৌঁছালাম গোলদিঘি। দিঘিটা চার কোনায় দু চক্কর মারা যাক একবার, দেখি কাউকে ভীত ভাবিত বিচলিত বিড়ম্বিত দেখা যায় কিনা। বিকাল থেকেই মেঘলা লেগেছিল আজ, এখন আবার টিপ টিপ করে বৃষ্টি পড়তে লাগলো। সন্ধ্যা উতরে গেছে কখন। গোলদিঘির গ্যাস বাতিগুলো টিম টিম করে জ্বলছে, আর আমি চক্কর মারছি তখনও গোলদিঘির চক্রান্তে। একটা একটা করে বাদামের খোলা ভাঙছি, গালে ফেলছি আর ভালো করে তাকাচ্ছি। না, বাদামের দিকে নয়, লোকগুলোর দিকে। কাউকে যদি আমার সম্মুখে ভূতগ্রস্ত দেখতে পাই। কিন্তু দেখব কি? ভালো করে দেখতে না দেখতেই গোলদিঘি ফাঁকা হয়ে গেল। জলটাও একটু জোরে এলো আবার। টিপ টিপ থেকে টপ টপ শুরু করলো। এতক্ষণ যারা ঘুরপাক খাচ্ছিল এখানে দেখতে দেখতে গেল কোথায়? জলের সঙ্গে হাওয়া হয়ে গেল নাকি? ইয়ে, ভূত নয় তো এরা সব? আমার গা ছমছম করে। ভদ্রলোক বলেছিলেন কাজ সারা হলে কফি হাউসে যেতে। 2.5 টাকা পকেটে নিয়ে আগেই আমি সেখানে পা বাড়ালাম। যদি সেখানেই সম্পাদক কথিত সম্প্রতি কফি, তো সেই ভদ্রলোকের পাত্তা মেলে আমার। কফি হাউসও ফাঁকা। বাদলার ধাক্কা এখানেও লেগেছে। এই বর্ষায় যে যার ঘরে বসে চা খেয়ে চাঙ্গা হচ্ছে, কফি হাউসে হানা দেবার গরজ বোধ করেনি। বসলাম গিয়ে কাফের এক কোণে। আর একজন মাত্র ছিল সেই টেবিলে, হাফ শার্ট গায়ে আধা বয়সী ভদ্রলোক। লোকটিকে কেমন যেন মুহ্যমান মনে হলো ইনি যেন ভূত ট্রুত দেখেছেন, অন্তত সেই রকম মুখের ভাবখানা। তার কাছেই বসলাম তাই। বয় আসতেই এক পেয়ালা গরম কফি আর এক প্লেট পটাটো চিপের হুকুম দিয়েছি। হঠাৎ কি বিশ্রী বাদলা করলো বলুন তো? ভদ্রলোকের সাথে ভাব জমাবার চেষ্টা করি। ভারী বিচ্ছিরি সত্যি। ভদ্রলোক সায় দিলেন। এরকম আবহাওয়ায় চানাচুরার ভূতের গল্প বেশ জমে, কি বলেন? কায়দা করে লোকটাকে পথে আনবার প্রয়াস পাই। ভূতের গল্প? ভূতের গল্প কি? ওর তেমন উৎসাহ দেখা যায় না। কফি আর চিপস এসে পড়ল আমার। চিপসের পাত্রটা এগিয়ে দিলাম ওর দিকে, যদি পটাটো দিয়ে পটানো যায় একটু। চিপস উনি ছুলেন না, বয়কে বললেন আইসক্রিম আনতে। আইসক্রিমও এসে গেল দেখতে দেখতে। আপনি তো এই গোলদিঘির এলাকারই লোক, তাই না? এই অঞ্চলে আছেন অনেক দিন, প্রবীণ ব্যক্তি, দেখেছেন শুনেছেন অনেক। ভূত অদ্ভুত অনেক কিছুই আপনার চোখে পড়েছে, নয় কি? ভূত? গোলদিঘিতে ভূত? না মশাই, না, ভূত কিছুই নেই এখানে, সাত জন্মে না। ভদ্রলোক আর এক পাত্র আইসক্রিমের হুকুম দিলেন। আইসক্রিম খেতে পারে বটে লোকটা, এমন ক্রিমখোর জীবনে আমি দেখিনি। ক্রিমি হয়ে না মারা যায় শেষটায়। আমি এক এক চুমুক কফি খাই, আর উনি গিলাসের পর গিলাস গেলেন। প্রায় 17 গিলাস আইসক্রিম সারলেন ভদ্রলোক। ততক্ষণে আমি মাত্র 3 পেয়ালা কফি টানতে পেরেছি, আর প্লেট 2 আলু ভাজা, ব্যাস। কিন্তু এতক্ষণ ধরে এত চেষ্টা করেও এক টুকরো ভূতের খবর ওর মুখ থেকে খসাতে পারলাম না। ওকে ভূতসাহিত করার সমস্ত অধ্যাবসায় আমার ব্যর্থ হলো। যতই আমি ভূতের কথা পারতে যাই, ততই উনি ঘাড় নাড়তে থাকেন। না না না, গোলদিঘিতে ভূত থাকে? এত গোলমালের মধ্যে ভূত কখনো তিষ্ঠ হতে পারে কলকাতায়?
উত্তর যাচ্ছিল এখানে সব লোক প্রাপ্ত হয়েছে, মুড়ে মানুষ হয়ে গেছে সব, কবে 17 গেলাস আইসক্রিম সাবার হলো, কিন্তু ভূ শব্দটি তার মুখ থেকে বার করা গেল না। অগত্যা উঠতে হলো আমায়। কফি হাউসের মায়া কাটাতে হলো অবশেষে। কাফের দরজা বন্ধ হবার সময় হয়েছিল, উঠে কাউন্টারে দাম দিতে গেলাম, কিন্তু বিল দেখে তো আমার চক্ষু চড়ক। 15 টাকার বিল! 15 টাকা কেন? আমি তো মোটে 3 পেয়ালা কফি আর 2 পেয়ালা চিপস খেয়েছি, তার জন্য 15 টাকা? প্রবল কণ্ঠে আমি প্রতিবাদ করি। আর 17 গ্লাস আইসক্রিম, সেটা খেলো কে? কফি হাউসের কর্মকর্তা সুদন। সে তো আর একজন, জানাই আমি। আমরা কি কানা? ঘাস বেচতে বসেছি? চালাকি পেয়েছেন নাকি? আপনার টেবিলে আপনি ছাড়া আর অন্য কোনো লোক ছিল না? কেন ওই ভদ্রলোক? আঙুল দিয়ে দেখাতে গিয়ে দেখলাম উনি নেই, উঠে গেছেন কখন। কিন্তু এরই মধ্যেই সরে পড়লেন কোথায়? ব্যাপারটা আমার ভালো ঠেকল না। আমি বললাম, দেখুন মশাই, এইসব রসিকতা আমার ভালো লাগে না। পকেটে সম্বল আমার মোটে 2.5 টাকা, সেই আন্দাজে আমি খেয়েছি। 15 টাকা আমি পাবো কোথায়? আমাকে বাঁধা রাখলেও অত টাকা দিয়ে খালাস করতে আসবে না কেউ। তাহলে তো পুলিশ ডাকতে হয়, বেয়ারিশ মাল থানায় জমা দেয় এই দস্তুর। ইঙ্গিতের অপেক্ষায় ছিল শুধু। তার কথা না খুঁজতেই বেয়ারাটা কোত্থেকে একটা পাহাড়াওয়ালা এনে খাড়া করেছে। যদ্দূর বেয়ারা কাজ হতে হয়। ব্যাপারটা আমি আরো পরিষ্কার করে বোঝাতে যাচ্ছি, পাহাড়াওয়ালাটা আমায় বাধা দিল, বলল, চলিয়ে থানে মে। থানে মে? थाने में কেন যাব? क्या किया? कॉफी खाया, उसका दाम दे दिया, चुक गया, फिर थाना काहे? কিন্তু কে শোনে? পাহাড়ওয়ালাটা আমার ঘাড় পাগড়ালো, টেনে নিয়ে চলল আমায়। এমন সময় দেখি সেই ভদ্রলোক এগিয়ে আসছেন মাল কোঁচা মেরে আমাকে সাহায্য করতেই এতক্ষণে। কিন্তু আমাকে না, পাহাড়ওয়ালাকেই। পাহাড়ওয়ালাটা আমার গলদেশ ধরেছিল, তিনি এসে আমার তলদেশ ধরলেন। দুজনে মিলে চ্যাংদোলা করে সিঁড়ি দিয়ে নামাতে লাগলেন আমাকে। तुम लोग क्या करते बोलतो? हमको पा छोड़ दो ना। থানে মে কি আমি নিচে হেঁটে যেতে জানি নে? আপত্তির সুরে আমি বলি, রাষ্ট্র বাংলায় জগা খিচুড়ি বানিয়ে একাকার করি। तुम्हारा पैर पकड़ा कौन हो? हम तो गर्दन लिया, दूसरा तो यह कोई नहीं। পাহাড়ওয়ালার আওয়াজ কানে আসে, কিন্তু ততক্ষণে আমি মূর্ছিত হয়ে পড়েছি।